স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইলা চিক। চট্টগ্রাম বন্দরে পণ্য ফেলে রেখেও মাশুল দিতে নারাজ ব্যবসায়ীরা। জরিমানা না থাকলে সুযোগ নেবে অসাধুরা, শঙ্কা বন্দর চেয়ারম্যানের। যদি ডিলে হয়, নির্দিষ্ট সময়ের বাইরে ডিলে হলে অটোমেটিক্যালি একটা ওয়ারফেন বলে একটা শব্দ আছে যে পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট আমরা করছি। আমি যখন কাস্টমসের সাথে কথা বলেছি, ওনারা বলেছে এটা 3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যায়। কাজে যদি কেউ 4 দিনের মধ্যে নিয়ে যায় তার তো কোনো টাকাই পে করা লাগবে না। যে নিয়ে যাবে তার জন্য সুবিধা, বাজারেও মানুষের এটা ভোক্তাদের জন্য এটা একটা সুবিধা। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। ভেবেছিলাম যে আমরা এখানে জব করলে হয়তো একটা হাই অ্যামাউন্টের স্যালারি পাবো, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। হাইটেক পার্কে একটা উপযুক্ত প্রশিক্ষকের মাধ্যমে যদি বিভিন্ন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে সেই ট্রেনিংয়ের পরে ওই ইউথরা আবার ওই হাইটেক পার্কে কাজ করার সুযোগ পেত। সরকারের যে অ্যানালাইসিস করা দরকার, যে স্টাডি করা দরকার, যে ফিজিবিলিটি স্টাডি করা দরকার, এর টেকনিক্যাল দিক, এর ইকোনমিক্যাল দিক, এগুলো আসলে আমার মনে হয় না যে প্রপারলি স্টাডি করা হয়েছে। রাজশাহীর হাইটেক পার্ক ঘিরে কর্মসংস্থানের স্বপ্ন পূরণ হয়নি তরুণদের। অপরিকল্পিত আর রাজনৈতিকভাবে প্রকল্প গ্রহণে এমন পরিণতি বলে মত বিশ্লেষকদের। এখন জনপদে এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ। 4 দিনের ফ্রি টাইমের পর বন্দরে পণ্য ফেলে রাখলে 4 গুণ বেশি মাশুল নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে শিল্পের কাঁচামাল খালাসে খরচ কয়েক গুণ বেড়েছে জানিয়ে সম্প্রতি চেয়ারম্যানের কাছে মাশুল প্রত্যাহারে চিঠি দেয় সংগঠনটি। যদিও জনস্বার্থে ও বাজারে নিত্য পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখতে এখনই তা প্রত্যাহার করতে চায় না বন্দর। বন্দর চেয়ারম্যানের দাবি, এই নির্দেশনার পর অসাধু ব্যবসায়ীরা আর বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। আমদানি পণ্য জাহাজ থেকে খালাস করে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখলে 4 দিন পর্যন্ত কোনো ভাড়া দিতে হয় না। তবে 5ম দিন থেকে প্রতি কন্টেইনারে $6 করে ভাড়া বা স্টোর রেন্ট দিতে হয়। 7 দিন পর যা বেড়ে দাঁড়ায় $12। তবে বন্দরে কন্টেইনার জট বাড়লেই জট কমাতে 4 দিন ফ্রি টাইমের পর কখনো কখনো 4 গুণ বেশি মাশুল আরোপ করে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রতি কন্টেইনারে ভাড়া দিতে হয় $24 করে। তবে এবার রোজার আগেই বন্দরে কন্টেইনার জট তৈরি হওয়ায় কঠোর অবস্থানে বন্দর। এক্ষেত্রে অসাধু আমদানিকারকরা যেন পণ্যের দাম বাড়াতে বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে, এজন্য গত 20 ফেব্রুয়ারি এক পরিপত্রে আমদানিকারকদের দ্রুত পণ্য ডেলিভারি নেয়ার আহ্বান জানানো হয়। পরিস্থিতির উন্নতি না হলে আইন অনুযায়ী 4 দিন পর বর্তমান ভাড়ার চেয়ে 4 গুণ বেশি মাশুল নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। এই নির্দেশনা গেল 10 মার্চ থেকে কার্যকর করেছে চট্টগ্রাম বন্দর। যদিও এই নির্দেশনাকে অযৌক্তিক বলে দাবি করছেন ব্যবসায়ীরা, বলছেন এ দায় শুধু আমদানিকারকের নয়। যথাসময়ে ব্যাংক ডকুমেন্ট না পাওয়া, কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতা সহ নানা কারণে পণ্য খালাসে দেরি হয়। এক্ষেত্রে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে 4 গুণ মাশুল আরোপের ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তারা। ইম্পোর্টার যে মাল ইম্পোর্ট করে সেই মালটা সে কিন্তু সঠিক সময় ডেলিভারি নেওয়ার জন্য তার প্রয়োজনীয় কাস্টমের বিভিন্ন জটিলতাগুলো শেষ করে আসতে হয়। অনেক সময় অনেক পেপার প্রয়োজন হয়, শিপিং লাইন্স, এটা অনেক কিছু ইনঅর্ডার করে ডেলিভারি পয়েন্টে আসতে হয়। এইসব কারণে ডিলে হয়। আর যদি ডিলে হয়, নির্দিষ্ট সময়ের বাইরে ডিলে হলে অটোমেটিক্যালি একটা ওয়ারফেন বলে একটা শব্দ আছে যে পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট আমরা করছি। যদিও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলছেন জনস্বার্থে বাজারে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখতে এই অতিরিক্ত মাশুল আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফ্রি টাইমের মধ্যেই আমদানিকারকদের পণ্য ডেলিভারি নেয়ার আহ্বান জানিয়ে বন্দর ও কাস্টমস থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন তিনি। অনেক কার্গো আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য,
ডে টু ডে বাজারে এটা প্রয়োজন আছে এবং এটা সাপ্লাই চেইনটা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। পঞ্চম দিন থেকে হলো আপনার এই স্টোর রেন্টটা আরোপ হয়। তো আমি যখন কাস্টমসের সাথে কথা বলেছি, ওনারা বলেছে এটা 3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যায়। কাজে যদি কেউ 4 দিনের মধ্যে নিয়ে যায় তার তো কোনো টাকাই পে করা লাগবে না। যে নিয়ে যাবে তার জন্য সুবিধা, বাজারেও মানুষের এটা ভোক্তাদের জন্য এটা একটা সুবিধা এবং আমাদের জন্য একটা সুবিধা। বর্তমানে 54,000 টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আছে প্রায় 29,000 টিউএস। 20 ফেব্রুয়ারি পরিপত্র জারির আগে কন্টেইনার ছিল প্রায় 40,000 টিউএস। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। লাইটারেজ জাহাজে অবৈধ পণ্য মজুত ঠেকাতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, কত ঘন্টার মধ্যে নোঙর করে রাখা জাহাজকে বন্দর সীমা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সাথে জানতে চাই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? রাত্রি মূলত আজকে নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একসাথে যৌথ অভিযান শুরু করেছেন। এর আগেও কিন্তু 2-1টি অভিযান হয়েছে যেটি নৌবাহিনী, কোস্টগার্ড আলাদা করেছে, অর্থাৎ ধারাবাহিক অভিযান চলছে। যেটি অভিযোগ উঠেছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে লাইটার জাহাজগুলো পণ্য খালাস করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়, বিশেষ করে ভোগ্য পণ্য, চিনি, গম, সার, সিমেন্ট, ক্লিংকার, সরিষা, ডাল, এই ধরনের পণ্য, সেই জাহাজগুলো আমদানিকারকরা, অসাধু আমদানিকারক কিংবা ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তে, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন ঘাটগুলো কিংবা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসলে জাহাজে ফেলে রেখেছে দীর্ঘদিন। এর ফলে দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে বাজারে এক ধরনের পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। দ্বিতীয় যে সংকটটি তৈরি হয়েছে, যেহেতু লাইটার জাহাজগুলো থেকে পণ্য খালাস হচ্ছে না, এ ধরনের 1800-র মতো লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি জাহাজ যেগুলো আসে সেগুলো থেকে পণ্য খালাস করে। যেহেতু এই জাহাজগুলো পণ্য খালাস করছে না, এক ধরনের লাইটার জাহাজেরও সংকট তৈরি হয়েছে। অর্থাৎ নতুন যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেখানে খালাস করার জন্য নতুন করে জাহাজ পাওয়া যাচ্ছে না বলে লাইটার জাহাজ মালিক এবং তাদের যে সংগঠনগুলো রয়েছে তারা অভিযোগ করছেন। অন্যদিকে রমজানকে কেন্দ্র করে বলা হচ্ছে যে এইবার গেলোবারের চাইতে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে, যার কারণে বাজারে যদি একসাথে সবগুলো পণ্য চলে আসে দামে প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকে অনেকে পণ্য খালাস করছেন না বলে অভিযোগ উঠেছে। যেহেতু এই পণ্যগুলো আসলে নিজস্ব গুদামে রাখলে কিংবা স্থলভাগে রাখলে এক ধরনের অভিযান পরিচালনা হওয়ার সুযোগ থাকে, সেই জায়গায় তারা আসলে লাইটার জাহাজে পণ্যগুলো সাগরে ভাসমান অবস্থায় অবৈধভাবে মজুত করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ সাগরে হলে সেটি আসলে অভিযান চালিয়ে ধরা বেশ দুষ্কর বিভিন্ন প্রান্তে। তারই প্রেক্ষিতে যেহেতু অভিযোগ উঠেছে, রমজানের শুরু থেকেই মূলত কোস্টগার্ড, নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেশ সজাগ, নৌপরিবহন অধিদপ্তরও সজাগ। তারা এর মধ্যেই 2 থেকে 3টি অভিযান পরিচালনা করেছেন এবং কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পর্যন্ত 1000-এর মতো জাহাজে তারা অভিযান পরিচালনা করেছেন এবং বেশ কিছু জাহাজকে এর আগের অভিযানে জরিমানাও করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নতুন নির্দেশনা দিয়েছে, যাতে বিদেশি জাহাজ থেকে পণ্য খালাসের পর কোনো লাইটার জাহাজ যাতে 72 ঘন্টার বেশি বন্দরে অবস্থান না করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত সেটি মানা হচ্ছে কিনা এবং কোন জাহাজ কখন আসলো, কখন পণ্য খালাস করলো সেটি তদারকির জন্য মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে আসলে আমরা বহির্নোঙরের দিকে যাচ্ছি এবং সেখানে সেটি তদারকি করা হবে রাত্রি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে যৌথ অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ। 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহীর হাইটেক পার্কে বাস্তবায়ন হয়নি তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি। আইটি পার্কটির মূল কার্যক্রম নাটোরে স্থানান্তরে স্বপ্ন ভেঙেছে রাজশাহীর তরুণদের। অপরিকল্পিত আর রাজনৈতিকভাবে প্রকল্প গ্রহণের ফলে এই ভরাডুবি বলছেন আইটি বিশেষজ্ঞরা। তরুণদের আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্যোগ নেবার আহ্বান বিশেষজ্ঞদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। শিক্ষানগরী রাজশাহীর 50টির বেশি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী, যেখান থেকে প্রতি বছর চাকরির সন্ধানে বের হয় অন্তত 20,000 শিক্ষার্থী। বাইরের জেলা শহর থেকে পড়তে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা শহরে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ, যা বরাবরই নেই এই নগরীতে।
এমন প্রেক্ষাপটে 2018 থেকে 22 সাল পর্যন্ত 334 কোটি টাকা ব্যয়ে নগরীর হরগ্রাম জিয়ানগরে প্রায় 31 একর জায়গায় গড়ে ওঠে হাইটেক পার্ক, যা ঘিরে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের প্রত্যাশা বাড়ে তরুণদের। ভেবেছিলাম যে আমরা এখানে জব করলে হয়তো একটা হাই অ্যামাউন্টের স্যালারি পাবো, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। হাইটেক পার্কে একটা উপযুক্ত প্রশিক্ষকের মাধ্যমে যদি বিভিন্ন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে সেই ট্রেনিংয়ের পরে ওই ইউথরা আবার ওই হাইটেক পার্কে কাজ করার সুযোগ পেত। রাজশাহীতে 14,000 তরুণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2024 সালে ঢাকার কিছু আইটি ফার্ম আসে এই পার্কে। বিদেশি আইটি ফার্মগুলোর সাথে কাজের সুযোগ বাড়ে তরুণদের। তবে বছরের মাঝামাঝি সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় হাইটেক পার্কের কার্যক্রম স্থানান্তর করে নাটোরে। ফলে হাইটেক পার্ক রূপান্তর হয় ট্রেনিং সেন্টারে। কর্মসংস্থানের স্বপ্নভঙ্গ হয় রাজশাহীর তরুণদের। পাশাপাশি রাজনৈতিক প্রভাব, নিরাপত্তার অভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে হাইটেক পার্কের দূরত্বের কারণে প্লট ও ফ্লোর নিতেও আগ্রহ হারায় স্থানীয় উদ্যোক্তারা। হাইটেক পার্কে যে স্বপ্নটা দেখানো হয়েছিল ওই পরিমাণে আসলে ওই জিনিসটা হয়নি। বিগত বছরগুলোতে আমরা যেগুলো দেখছি যেগুলো ট্রেনিংগুলো হাইটেক পার্কে হয়, সেখান থেকে বড় জোর একটা ট্রেনিংয়ের ব্যাচ থেকে সর্বোচ্চ 1 থেকে 2 জন ফ্রিল্যান্সার বের হয়। হ্যাঁ, তারাও ঠিকভাবে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় তা জানে না। রাজশাহী ইউনিভার্সিটি আছে, রুয়েট আছে, এগুলো কেন্দ্রিক হতো, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক দক্ষ জনশক্তি পাইতাম। এ অবস্থার উত্তরণে হাইটেক পার্কের দায়িত্বরত উপপরিচালক মাহফুজুল কবিরের সাথে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে অন্য কর্মকর্তারা বলছেন, দেশি বিদেশি প্রতিষ্ঠান আনতে উদ্যোগী হতে হবে কর্তৃপক্ষকেই। বিভিন্ন ধরনের ট্রেনিং ইভেন্ট হতে পারে বা জাস্ট সিম্পলি গেট টুগেদারের মতো ইভেন্ট হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে একটা আইস ব্রেকিংয়ের যে ব্যাপারটা সেটা হবে আর কি, এবং তাদেরও যে ছোট ছোট যে প্রশ্নগুলো তারা হয়তো জিজ্ঞেস করতে পারবেন। কর্মসংস্থানের ঢাকঢোল পিটিয়ে আসা হাইটেক পার্কের পরিকল্পনায় ঘাটতি ছিল বলে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। পাশাপাশি প্রকল্পগুলো রাজনৈতিক বলেও মনে করেন তিনি। সরকারের যে অ্যানালাইসিস করা দরকার, যে স্টাডি করা দরকার, যে ফিজিবিলিটি স্টাডি করা দরকার, এর টেকনিক্যাল দিক, এর ইকোনমিক্যাল দিক, এগুলো আসলে আমার মনে হয় না যে প্রপারলি স্টাডি করা হয়েছে। হাইটেক পার্কের 2টি ভবনে মোট 20টি প্রতিষ্ঠানের জন্য ফ্লোর বরাদ্দ রয়েছে, যার মধ্যে বর্তমানে বরাদ্দ হয়েছে 13টি প্রতিষ্ঠান। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়ন নেতার উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে বগুড়ার চারমাথা বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, কর্মবিরতিতে থাকা শ্রমিকরা কি বলছেন? সড়কে যাত্রীদের ভোগান্তির চিত্র কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাত্রি সড়কে যে ভোগান্তি সাধারণ মানুষের সকাল থেকেই সেটি চলছে এবং সাধারণ মানুষ আসলে এই কর্মবিরতির বিষয়ে জানতেন না। হঠাৎই আজ সকালে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে আসলে রাস্তায় আসার পরে দেখছেন যে শ্রমিকদের কর্মবিরতি চলছে, যে কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছে। আর এই ভোগান্তির যে কারণ হিসেবে শ্রমিকরা যেটি বলছেন যে গতকাল সন্ধ্যায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য হজরত আলী এবং আনোয়ার হোসেন রানা, যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এই দুজন নেতার উপরে একটি হামলার ঘটনা ঘটে। সেই শ্রমিকদের সেই অসন্তোষ থেকেই আজ সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতি চলছে। আমরা যেটি জানতে পেরেছি যে মোটর শ্রমিকের নেতারা যেটি বলছেন যে গতকাল সন্ধ্যায় তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বগুড়া শহরের স্টেশন রোডে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই জায়গায় সিএনজি স্ট্যান্ড এবং বেশ কিছু নারকেলের দোকান রয়েছে। এই নারিকেলের দোকানে নারিকেল আনলোড করা এবং সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকদের সাথে একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আর সিএনজি চালকরা যেহেতু মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত, সে কারণে তারা শ্রমিক নেতাদেরকে সেখানে ডাকেন এবং সেখানে হজরত আলী এবং আনোয়ার হোসেন রানা সেখানে উপস্থিত হয় এবং সেটি সমাধানের চেষ্টা করে। এক পর্যায়ে যারা নারিকেলের দোকানদার রয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করে। আসলে এই হামলার কারণেই এই ঘটনাটি ঘটেছে আজকে, এই অসন্তোষ, শ্রমিকদের অসন্তোষ। এবং গতকাল
গতকাল যে দুইজন নেতা আহত হয়েছেন তাদের মধ্যে এখন একজনের অবস্থা বেশ গুরুতর, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, আর একজন আসলে খুবই মারপিটের শিকার হয়েছেন। তারা এখন দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চারমাথা এই বাস টার্মিনাল এলাকায় রয়েছে। এখান থেকে এখানকার টার্মিনাল এলাকার যে নেতা রয়েছেন তারা তাদের যে বগুড়ার যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করে যদি তাদের অসন্তোষ আরও বাড়ে, যদি এর কোনো সুরাহা না হয় সেই ক্ষেত্রে আরও বড় কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন এখানকার নেতারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সবশেষ খবর। রাত্রি সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে বেড়েছে সব ধরনের চালের দাম। বস্তায় 70 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি বস্তা চাল। এ নিয়ে জানাতে নগরীর মেছুয়া বাজারের চালের আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই কোন কোন ধরনের চালের দাম বেড়েছে এবং দাম বাড়তি থাকার কারণ নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন? রাত্রে আমি এখন রয়েছে ময়মনসিংহের মেছুয়া বাজারের হেজবুল্লাহ রোডে, যেখানে ময়মনসিংহের সবচেয়ে বড় বড় যে চালের পাইকারি আড়তগুলো রয়েছে সেখানে রয়েছে। আমি একটা আড়তে রয়েছি। এখানে আসার পর দেখতে পেরেছি যে সব ধরনের চালের দামই কিন্তু আজকে বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে। কেজি প্রতি যদি হিসাব করি সব ধরনের চালে কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মোটা এবং চিকন চালে। এবং যেটা ব্যবসায়ীরা বলছিলেন যে চালকল যারা মালিক রয়েছে তারা যে বলছেন, তাদেরকে জানিয়েছেন যে বাজারে এবং বিশেষ করে হাট বাজারগুলোতে ধানের দাম বাড়ার কারণে কিন্তু ধানের একটা সরবরাহ সংকট দেখা দিয়েছে এবং যার কারণে কিন্তু চালের দামগুলো কিন্তু বস্তা প্রতি 70 থেকে 80 টাকা পর্যন্ত দাম বেড়েছে। যেটা ব্যবসায়ীরা বলছিল যে স্বর্ণা এবং 49 প্রজাতির যে চালগুলো রয়েছে সেগুলো গত সপ্তাহে তারা প্রতি বস্তা চাল কিনেছেন 1320-30 টাকা করে এবং এই সপ্তাহে তাদেরকে 1370-80 টাকা করে কিনতে হচ্ছে। এবং পাশাপাশি যে 28 এবং 29 প্রজাতির যে চালগুলো রয়েছে, যেটা সবচেয়ে বেশি চলে আমাদের ময়মনসিংহ অঞ্চলে, সেগুলো কিন্তু বস্তায় আরও 70-80 টাকা করে বেড়েছে। তার মানে 1570-80 টাকা করে তাদেরকে কিনতে হচ্ছে। যেটা পাশাপাশি যে ভারত থেকে আমদানি করা যে চালগুলো রয়েছে এবং যে কাটারিভোগ চাল রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি আতপ চালের দামটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে। চালের সংকট না থাকলেও চালের যে একটা দাম বৃদ্ধি সেটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং যার কারণ হিসেবে যেটা একটু আগেও বললাম যে ব্যবসায়ী চালকল মালিকগুলো বলছেন যে ধানের সংকট রয়েছে। এবং সেই সাথে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই ময়মনসিংহের যে মূলত বিশেষ করে তারাকান্দা, ফুলপুর, ফুলবাড়িয়া, শেরপুর, নেত্রকোনা এবং পাশাপাশি টাঙ্গাইল জেলা রয়েছে, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর থেকে কিন্তু যে চালকলগুলো রয়েছে, বড় বড় বাংলাদেশের যে চালকলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এখানে চাল সরবরাহ হয়। মূলত স্থানীয় চালকলগুলোর পাশাপাশি এই যে বিভাগীয় শহরগুলোর যে বড় বড় চালকলগুলো রয়েছে সেই চালকলগুলোর চাল দিয়েই কিন্তু ময়মনসিংহের যে স্থানীয় যে চাহিদাগুলো রয়েছে সেগুলো মেটানো হয়। এবং আজকে আসা যারা চাল কিনতে এনেছেন, রমজান মাস যদিও খুব একটা বেচা বিক্রি আমরা দেখতে পারিনি, তারপরেও যেহেতু সকালের দিকে হয়তো বেলা গড়ালে আসবে, কিন্তু যারা এসেছিলেন চাল কেনার জন্য তারা যেটা জানাচ্ছেন যে প্রতি সপ্তাহে যখন তারা এই চালের বাজারে আসেন তখন তারা কিন্তু একটু হোঁচটি খান। আসলে প্রতিনিয়তই কিন্তু চালের দাম এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদেরও কিন্তু বেশ বিপাকে পড়ছে। বিশেষ করে তারা যেটা বলছেন যে এই সময়ে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই সময়টাতে মূলত ধানের একটা কিন্তু সংকট দেখা দেয়, ধানের সরবরাহটা কম থাকে এবং এই সময় কিন্তু চালের বাজারটা কম থাকে। তবে ব্যবসায়ীর একটা বিষয় যেটা গুরুত্বের সঙ্গে দেখছেন যে যেহেতু রমজান মাস চালের ব্যবহারটা কিন্তু কম, তারপরে যেহেতু চালের দামটা বৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু আসলে চালকলগুলোতে আসলে আরও মনিটরিংটা বাড়ানোর কথা বলছেন ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা। এবং এই সময় চালের বাজারটা যত কমে আসবে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মূলত একটু স্বস্তি পাবে বলে তারা জানিয়েছেন এবং চালের বাজারটা যেন কমে আসে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চালের বাজারের সর্বশেষ খবর। রাত্রি ময়মনসিংহের চালের বাজার থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। রমজানের শুরু থেকে বরিশালে বাড়তি দামে বিক্রি হচ্ছে ফল। প্রতি কেজি ফল কিনতে ক্রেতাদের বাড়তি দাম গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল ফলপট্টি এলাকা থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, ফলের বাজারের সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে জানাবেন। রাত্রি বরিশালে রমজান উপলক্ষে ফলের চাহিদা বেশ বেড়েছে এবং চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় বিশেষ করে বিদেশি ফল যেগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বেড়েছে। আজকে বাজারে আমরা দেখেছি রমজানের আগের তুলনায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বিদেশি যে ফলগুলো রয়েছে যেমন কমলা, আপেল
এছাড়া নাশপাতি এগুলোর দাম কিন্তু কিছুটা বেশি। এবং একটু দরদাম যদি জানিয়ে দিই তাহলে বিদেশি ফল যেরকম মালটা 280 থেকে 300 টাকা প্রতি কেজি, কমলা 300 টাকা, সাদা আঙুর যেটি রয়েছে 320 এবং কালো আঙুর 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আপেল 300 থেকে 420 টাকা, বড়ই দেশি প্রজাতির যে বড়ইগুলো রয়েছে সেগুলো 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, যেগুলো আসলে রমজানের আগে 40 থেকে 60 টাকা দরে বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়া আনারস প্রতি কেজি প্রতি পিস 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি বরিশালের বাজারে যে রমজান উপলক্ষে খেজুরের চাহিদাও কিন্তু বেশ ভালো রয়েছে। তবে ফলের বিষয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ফল যেহেতু বাইরে থেকে আসে আসলে সে পরিমাণ আসে না এবং শুল্ক বাড়ার কারণেই দামটি বেড়েছে। এবং খেজুরের কথা যদি বলি, রমজান উপলক্ষে খেজুরের চাহিদা কিন্তু সবসময়ই একটু বেশি থাকে। সে তুলনায় বরিশালের বাজারে সর্বনিম্ন যে খেজুরটি বিক্রি হচ্ছে সেটি প্রতি কেজি 150 টাকা এবং সর্বোচ্চ প্রায় দেখা যাচ্ছে যে 1400, 1500, 1700 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে কম দামে যে খেজুরগুলো রয়েছে, বিশেষ করে 150 থেকে 700 টাকার মধ্যে যে খেজুরগুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক গত বছরের তুলনায় কমেছে কিংবা রোজার আগে এর তুলনায় কমেছে। তবে 700 থেকে 1400 পর্যন্ত, 1500 পর্যন্ত যে খেজুরগুলো রয়েছে সেগুলোর দাম গত বছরের থেকে বেশি। প্রতি কেজিতে দেখা যাচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত এবছর বেশি দামে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে রমজান উপলক্ষে ফলের এবং খেজুরের চাহিদা সবসময় বেশি থাকে, সে তুলনায় যদি দামটি নিয়ন্ত্রণে রাখা যায় সেক্ষেত্রে তাদের জন্য রমজান মাসে কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে গত বছর তুলনায় এবছর ফলের দাম কিছুটা কমেছে, তবে আসলে সরবরাহ স্বাভাবিক হলে ফলের দামটা আরও কমবে। অবশ্য দেশি ফলের দাম খুব একটা বাড়েনি, বিদেশি ফলগুলো যেহেতু আমদানি করা হয় সে কারণে বিদেশি ফলের দাম কিছুটা বেড়েছে বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখন থেকেই আসলে রমজান উপলক্ষে যে ফলগুলো সেগুলো কিন্তু কেনাকাটায় ব্যস্ত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বরিশালের এই পাইকারি বাজারটিতে কিন্তু মূলত যারা ক্রেতা রয়েছেন তারা কেনাকাটা করতে আসেন এবং বরিশাল শহরের মানুষও ফলপট্টি এখান থেকেই কিন্তু ফলের কেনাকাটাটা বেশি ভালো করেন। তবে এখানে আমরা দেখি যে বিকেলের পর থেকে কিন্তু এই আনাগোনাটা আরও বাড়ে, বিশেষ করে জোহরের নামাজের পর থেকে ক্রেতা সাধারণের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায় এই ফলপট্টিকে ঘিরে, কারণ তখন থেকেই ফলের বাজারটি কিন্তু আসলে রমরমা হয়ে ওঠে। তবে এখন সকাল সেহেতু ক্রেতা সাধারণের উপস্থিতি কম, তবে রমজান উপলক্ষে বরিশালে ফল এবং খেজুরের চাহিদা কিন্তু বেড়েছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ভোর 6টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গদখালী গ্রামের নাজমা খাতুন, বামুনআলী গ্রামের রত্না খাতুন ও সৈয়দপাড়া গ্রামের মোহাম্মদ বাবলু। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন চালিত ভ্যানের 3 জন ঘটনাস্থলে মারা যান। আর গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা নগরীর ব্যস্ততম এলাকা পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেটে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। ভোর 5:30টার দিকে মার্কেটের পূর্ব দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে পড়ে যায় মার্কেটের সব দোকান। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে গেছে 4টি কাঠের ফার্নিচারের কারখানা সহ 6টি প্রতিষ্ঠান। রাত 11:15টার দিকে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয়রা জানায় বদরগঞ্জ বাজারের একটি ফার্নিচারের কারখানায় আগুনের লিলিহান শিখা দেখতে পায় তারা। এ সময় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় পুড়ে যায় 4টি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুন। পরে 1.5 ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। সুনামগঞ্জে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যকে অপহরণের ঘটনায় 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার শান্তিগঞ্জ থেকে অপহৃত পুলিশ সদস্যকে উদ্ধার ও ডাকাতের
ডাকাতদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গেল রাতে সুনামগঞ্জের শরীফপুর এলাকায় একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালানো এক পুলিশ সদস্যকে ওই ট্রাকে অপহরণ করে ডাকাত দলের সদস্যরা। বিষয়টি নজরে আসলে অন্য পুলিশ সদস্যরা ট্রাকটিকে ধাওয়া করলে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে ধাক্কা দেয়। পরে সেখানে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের গণধোলাই দিলে পুলিশে সোপর্দ করেন। কিশোরগঞ্জের একরামপুর এলাকায় ভাঙাড়ি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কিশোরগঞ্জ সদরের একরামপুর এলাকা থেকে এই মর্টার শেল উদ্ধার করা হয়। রাত 12টার দিকে টুটুল এন্টারপ্রাইজ নামে ভাঙাড়ির দোকানে মালিক টুটুল মিয়া তার দোকানে একটি মর্টার শেল দেখতে পান। পরে 999-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান টুটুল। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেল বালু চাপা দিয়ে রাখে। নিরাপত্তার স্বার্থে দোকানটি তালাবদ্ধ করে রাখা হয়। বেলা 12টার দিকে ঢাকা থেকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে বোমা ডিসপোজাল ইউনিট। খুলনায় জমজমাট হয়ে উঠেছে ঈদের কেনাকাটা। প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে প্রতিটি দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের কেনাকাটা নিয়ে জানাতে খুলনা নগরীর রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিন চৌধুরী। রামিন, মার্কেটে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? এবছর কোন ধরনের পোশাকের চাহিদা বেশি এবং দরদাম সম্পর্কে জানাবেন। রাত্রি মূলত কিন্তু ঈদের সময়টাতে ক্রেতাদের চাহিদার সব থেকে শীর্ষে থাকে পাঞ্জাবি, থ্রি পিস, এসব বিষয়। ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবি আর মেয়েদের জন্য থ্রি পিস। ছোট বাচ্চারা কিন্তু তাদের পোশাক নিয়ে বেশ আগ্রহ থাকে তাদের নতুন পোশাক নিয়ে। আজকে কিন্তু বেশ বলতে গেলে আমরা বাজারে এসে যেটি দেখলাম, সকাল থেকেই কিন্তু মার্কেটগুলোতে বেশ ভিড় রয়েছে। মূলত কিন্তু ঈদের আর বেশি দিন বাকি নেই এবং যার কারণে কিন্তু মার্কেটগুলোতে বেশ উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আজকে আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রেলওয়ে মার্কেটে। এই মার্কেটটি কিন্তু নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই মার্কেটে আসেন এবং এখানে কিন্তু ক্রেতারা যেটি বলছেন যে এখানে কিন্তু বেশ সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়, যার কারণে কিন্তু এখানে বেশি ভিড় হয় এবং এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু বেশ ভিড় থাকে ক্রেতাদের। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন গত বছরের তুলনায় এবছর কিন্তু প্রায় সব ধরনের মালামালে কিন্তু কিছুটা দাম বেড়েছে। বিশেষ করে পাঞ্জাবিতে কিন্তু প্রতি পিস পাঞ্জাবিতে প্রায় 150 থেকে 200 টাকা এবং শার্ট বা প্যান্টে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি দামে কিন্তু বিক্রেতাদের কিনতে হয়েছে এবং সেই দাম বহন করতে হচ্ছে কিন্তু ক্রেতাদের। এবং তারা যেটি বলছেন যে এখানে মূলত ঢাকা থেকে বা বিভিন্ন মোকাম থেকে যে মালামালগুলো তারা কিনে আনেন সেখান থেকেই কিন্তু তারা বেশি দামে কিনছেন, যার কারণে কিন্তু এখানে খুচরা পর্যায়ে তাদের দাম বাড়িয়ে দিতে হয়েছে। এছাড়াও ক্রেতাদের কিন্তু এই দাম নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে, কারণ গত বছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি। তবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত গত বছর যে পরিমাণ চাপ ছিল এই সময়টাতে এবছর কিন্তু এত পরিমাণ চাপ নেই। তারপরেও আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মার্কেটগুলোতে চাপ বাড়বে। এর পাশাপাশি যত দিন এগোবে, ঈদের সময় ঘনিয়ে আসবে, তত কিন্তু বেশি ভিড় করবে সাধারণ মানুষ এই বিপণী বিতানগুলোতে। তো রাত্রি এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদ বাজারের সবশেষ খবর। ঈদের কেনাকাটা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিন চৌধুরী। এক সপ্তাহ পর থেকে পুরোদমে শুরু হবে ঈদ যাত্রা। সে সময় পুরনো বাস মেরামতের খিড়িক পড়েছে টাঙ্গাইলের ওয়ার্কশপগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, টাঙ্গাইলের ওয়ার্কশপগুলোতে কর্মব্যস্ততা কেমন দেখছেন? বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমি আছি টাঙ্গাইলের দেওলা এলাকায়। এই এলাকায় অন্তত 20টি ওয়ার্কশপের মতো রয়েছে। আমি সকাল থেকে বিভিন্ন ওয়ার্কশপ ঘুরেছি। কেউ পুরাতন বাসের ইঞ্জিন সার্ভিসিং করছেন, কেউ ডেন্টিং এর কাজ করছেন, কেউ রঙের কাজ করছেন, আবার কোনো বাসে আমি লক্ষ্য করেছি ইলেকট্রিকের কাজ করা হচ্ছে। এখানে যারা রয়েছেন মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে ইঞ্জিন মিস্ত্রি পর্যন্ত, তারা বলছেন যে এক একটি ওয়ার্কশপে 10 থেকে 12 জন করে তাদের সহকারী রয়েছেন। তারা সকাল থেকে শুরু
করে গভীর রাত পর্যন্ত তারা কাজ করছেন। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে একটি ওয়ার্কশপে যে পরিমাণ কাজ থাকে এই ঈদকে ঘিরে তারা ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে আর কয়েকদিন পর থেকে পুরোদমে ঈদ যাত্রা শুরু হবে, আর তখন সেই সুযোগে টাঙ্গাইল সহ আশেপাশে জেলার যারা বিশেষ করে উত্তরাঞ্চলে যে সমস্ত বাস যাতায়াত করে থাকে গাজীপুর অঞ্চল এবং টাঙ্গাইলের মির্জাপুর থেকে শুরু করে, তারা বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা লক্কর এই বাসগুলো এই মহাসড়কে ছেড়ে দেয়, সেগুলো অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনা করে। আর এছাড়া অনেক সময় মহাসড়কে অনেক বাসই কিন্তু বিকল হয়ে যায়, আর এই বিকল বাস মহাসড়ক থেকে সরাতে যতক্ষণ পর্যন্ত সময় লেগে যায় ততক্ষণে কিন্তু এই মহাসড়কে 10 থেকে 12 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আর এই লক্কর বাস বন্ধ করতে আমার সাথে কথা হয়েছে টাঙ্গাইলের যিনি টিআই রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি বলেছেন যে এখনো পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়কে লক্কর বাস বন্ধে কিন্তু তারা এখনো অভিযান শুরু করেনি। তিনি জানিয়েছেন যে একটি এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে স্বাভাবিক সময় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার করলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু প্রায় 50 থেকে 55 হাজার যানবাহন এই মহাসড়কে যাতায়াত করে থাকে। তো এই ছিল টাঙ্গাইলের ওয়ার্কশপ গুলোতে পুরাতন বাস মেরামতের সবশেষ তথ্য। রাত্রি টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। উচ্ছেদের 2 মাস না পেরোতেই আবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 পাশের জায়গা দখল নিয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এছাড়া পণ্য ওঠানামায় সড়কের পাশে অবৈধ পার্কিংয়ে তৈরি হচ্ছে যানজট, যাতে ঈদ যাত্রায় মহাসড়কে যানজটের সংখ্যা তৈরি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, উচ্ছেদের পর আবারও মহাসড়ক দখল করা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ রয়েছে কিনা জানাবেন। রাত্রে আমি রয়েছি কুমিল্লার নিমসার বাজার। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ধরে কিন্তু গড়ে উঠেছে এটি কুমিল্লার ঐতিহ্যবাহী পাইকারি এবং খুচরা বাজার দুইটাই কিন্তু এখানে রয়েছে। তবে এই যে বাজারকে ঘিরে মহাসড়কের দুপাশ ঘেঁষে যে অবৈধ দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেগুলো কিন্তু গত 2 মাস আগে একেবারে গটাও করে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি ছিল, সেখানে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু সেগুলো এখানে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় দুপাশের বেশ কিছু দোকানপাট কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সেগুলো আসলে সড়ক ও জনপথ বিভাগ আসলে যে উচ্ছেদ করা জায়গাগুলো সংরক্ষণ করা না করার কারণে কিন্তু আমরা দেখেছি এখন আবার এই 2 মাসের মাথায় কিন্তু আবার দখল নিয়েছে দোকানপাট, আমরা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন যেমন আমরা কাঁচা থেকে শুরু করে ফল, কাঁচা সবজি থেকে শুরু করে ফল এবং বিভিন্ন মশলা জাতীয় আসলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে করে আমরা দেখেছি যে বড় বড় যে গাড়িগুলো রয়েছে, পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কের উপরেই কিন্তু আমরা দেখেছি যে পার্কিং করা হয়েছে। এই যে পার্কিং করার কারণে একই সঙ্গে যারা ক্রেতা এবং বিক্রেতাও আসছেন এখানে তাদের গাড়িও পার্কিং করা হয়েছে সড়কের পাশ ধরে। এতে করে যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে সড়ক রয়েছে দুপাশে সেখানে কিন্তু আমরা দেখেছি যে একেবারে হচ্ছে যে এবড়োথেবড়োভাবে কিন্তু আসলে পার্কিংয়ের কারণে এখানে গতি নিয়ে আসা যে যাত্রীবাহী পরিবহন এবং মালবাহী পরিবহনগুলো সেগুলো কিন্তু এখানে এসে থমকে দাঁড়াতে হচ্ছে এবং আমরা দেখছি যে ছোট ছোট খণ্ডে খণ্ডে যে জটগুলো সেগুলো তৈরি হচ্ছে। তো ধারণা করা হচ্ছে এখানকার যারা স্থানীয় রয়েছে এবং যাত্রীরা বলছেন যে এই যে নিমসার বাজার ছাড়াও যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এবং মাদাইয়া একই সঙ্গে দাউদকান্দির গরিপুর সহ এরকম বেশ কয়েকটি বাজার রয়েছে যেগুলো ঈদ যাত্রায় একটা ভোগান্তি তৈরি করতে পারে এবং যানজট তৈরির ফলে কিন্তু তারা বলছেন যে একটি ভোগান্তি তৈরি হতে পারে ঈদ যাত্রা। এটি আসলে নিরসনের জন্য খুব দ্রুতই আসলে ঈদের আগেই মানে ঈদ যাত্রা শুরু হওয়ার আগেই যেন সেগুলো পুনরায় উচ্ছেদ করে যানজট নিরসনে প্রশাসন কাজ করেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে বিশেষ করে হাইওয়ে পুলিশ এবং সড়ক জনপদের সঙ্গে তারা বলছেন যে তারা খুব দ্রুতই নামছেন এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ব্যবস্থা ঠিকঠাক রাখা যেত যাতে করে যাত্রীরা আসলে খুব সহজে এবং স্বস্তিতেই বাড়ি ফিরতে পারেন। তো এ ছিল কুমিল্লা থেকে। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ।
ভোলার মেঘনা নদীতে পলি জমে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর ও দেখা দিয়েছে নাব্য সংকট। ফলে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। সময়মতো ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটেই নষ্ট হচ্ছে শতাধিক ট্রাকের লাখ লাখ টাকার তরমুজ। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্ট, যেখানে জেগে উঠেছে ডুবোচর। এতে ভোলা লক্ষ্মীপুর রুটে নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এমনকি 6টি ফেরির মধ্যে নষ্ট আছে 2টি ফেরি। ফেরি ও নদীর নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাটে আটকে আছে শত শত যানবাহন। এতে অধিকাংশ পরিবহনে থাকা তরমুজ সহ নষ্ট হচ্ছে কৃষিপণ্য। সঠিক সময়ে পণ্য পৌঁছাতে না পারায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা। 4-5 থেকে তরমুজ লোড করেছে, লোড করে এসে এখানে সিরিয়াল দিতেছি। সিরিয়াল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 দিন 2 দিন বসে থাকা লাগে। তরমুজ তো 3 দিন থাকলে কি তরমুজ ভালো থাকে? এটা তো এমনিই পচে জায়গা। ফেরি কম আছে, কিন্তু কম যাই আছে। এই ফেরিগুলো দেখা যাচ্ছে টাইম টু টাইম যদি আসতে পারতো তাহলে এই সিরিয়ালগুলো থাকতো না। তরমুজ ফাইটা পানি পড়তেছে, তরমুজ সব নষ্ট হয়ে গেছে। আমাদের এই ঘাটে আরো ফেরির দরকার। ভোলার ইলিশা ফেরিঘাট থেকে মজু চৌধুরীর হাটে নাব্য সংকট ও ডুবোচরে নৌপথের 22 কিলোমিটারের দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে 35 কিলোমিটারে। এতে অতিরিক্ত সময় লাগায় কমে যাচ্ছে ট্রিপের সংখ্যা। এছাড়া ভাটার কারণে প্রতিদিন 8 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। তবে ফেরিঘাটের দুর্ভোগ কমাতে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা গাড়ি পারাপারের জন্য আমাদের একটা ফেরি যে 1-2 দিনের ভিতরে চলে আসবে, ফেরি কনক চাপা, এবং অতিরিক্ত ফেরির চাহিদা দেওয়া হয়েছে কিষানি ফেরিও আমাদের চলে আসবে। আশা করি 2-4 দিনের ভিতরে সমস্যার সমাধান হবে। ফেরিঘাটের দুর্ভোগে প্রতিদিন নষ্ট হচ্ছে 10 থেকে 15 ট্রাক তরমুজ, যার আনুমানিক বাজার মূল্য 15 থেকে 20 লাখ টাকা। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমজমাট পুরনো মোটরসাইকেলের হাট। সাপ্তাহিক হাটে বিক্রি হয় প্রায় 50 লাখ টাকা মূল্যের মোটরসাইকেল। তবে হাটে চোরাই মোটরসাইকেল বিক্রি বন্ধে কর্তৃপক্ষকে তৎপর থাকার আহ্বান জানান ক্রেতারা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। কেউ এসেছেন শখের বাহনটি বিক্রি করতে, কেউ বা কিনতে। পছন্দের পর দরদাম মিললেই হচ্ছে হাত বদল, সঙ্গে সঙ্গেই করা যাচ্ছে মালিকানা হস্তান্তর। ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমোহনীর পুরাতন মোটরসাইকেলের হাটে গেলে দেখা মিলবে এই দৃশ্যের। অনেকের স্বাদ থাকলেও সাধ্যে কোলায় না, এমন মানুষদের শখ পূরণে পুরাতন মোটরসাইকেল বিক্রির হাট বসানোর উদ্যোগ নেন কুটি এলাকার কয়েকজন যুবক। গেল 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহের প্রতি শনিবার চলা এই হাটে বিক্রি হয় অর্ধশতাধিক মোটরসাইকেল। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের জেলা থেকেও এখানে মোটরসাইকেল নিয়ে আসেন বিক্রেতারা। 20,000 টাকা থেকে শুরু করে পাওয়া যায় 2.5 লাখ টাকা মূল্যের মোটরসাইকেল। তবে সীমান্তবর্তী এই হাটে চোরাই মোটরসাইকেল বিক্রির শঙ্কা প্রকাশ করেছেন অনেক ক্রেতা। গাড়ির দাম দরও ভালো, মানে এর মধ্যে ভালো গাড়ি পাওয়া যায়, সেজন্য আমরা আসলাম। মানে মূলত আমার পাসপোর্ট জমা দেওয়া আর কি, বিদেশ যাওয়ার। তো এই সুবাদে আমি নিয়ে আসছি গাড়িটা, যাতে ঝামেলা মুক্ত বিক্রি করে দিতে পারি। যেহেতু বর্ডার এলাকা, তাহলে এখানে চোরাই গাড়ির আসার একটা ঝুঁকি থেকে যায়। ঝুঁকিটা যেন না হয়, এটা যেন প্রতিরোধ করা হয়। উদ্যোক্তারা জানান, জমজমাট হতে থাকায় দেশের নানা প্রান্ত থেকে মোটরসাইকেল নিয়ে হাটে আসতে চান বিক্রেতারা। অনেক জায়গা থেকে ফোন দিয়ে আমাদের কাস্টমার আসতেছে। আপনি আশা করি আগে বাজারে অনেক দূরদূরান্ত থেকে, চট্টগ্রাম, ওই যে সিলেট থেকে মানুষ আসবে, ওইদিকে ঢাকা থেকে আমাদের ফোন আসতেছে, ভাই আমরা আসবো। প্রতিদিন আমাদের 40-50টা বিক্রি হয়। আস্তে আস্তে আমরা সাড়া পাচ্ছি, আরও একসময় আরও বাড়বে আশা করছি। হাট পরিচালনা ও নিরাপত্তার জন্য প্রতিটি মোটরসাইকেলের বিক্রয় মূল্য থেকে 2% কমিশন নেন উদ্যোক্তারা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ষড়ঋতুর দেশে প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা সৌন্দর্য। তবে রঙের বৈচিত্র্যে বসন্তকে বলা হয় ঋতুরাজ। শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের সৌন্দর্যে সেজেছে সিরাজগঞ্জের প্রকৃতি। বসন্তের এই সময়ে সিরাজগঞ্জের সলপের রেল লাইন ও সড়কের 2 ধারে শতাধিক গাছে ভরে উঠেছে রক্তরাঙা শিমুল ফুল। ইমরান শেখের ছবিতে আরো জানাচ্ছেন রিফাত রহমান। ফাগুনের হাওয়ায় দুলছে রক্তরাঙ্গা শিমুল, বাসন্তী পলাশ আর স্নিগ্ধ কাঞ্চন ফুল।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেললাইন ও সড়কের দুধারে শতাধিক শিমুল গাছে যেন লেগেছে আগুন। একইভাবে যমুনা সেতুর পশ্চিম পারে ফুটেছে বাসন্তী পলাশ আর মোহনীয় কাঞ্চন ফুল। ষড়ঋতুর এ দেশে ঋতুচক্রের পালা বদলের সাথে সাথে বাংলার প্রকৃতিও যেন সেজে ওঠে ভিন্ন ভিন্ন রঙের সৌন্দর্যে। ঋতুরাজ বসন্তের আগমনের কথা মাথায় এলে চোখে ভেসে ওঠে শিমুল, পলাশ আর কাঞ্চন সহ নানা ফুলের সমারোহ। বসন্তে প্রকৃতি যেন ঢেলে দিয়েছে তার সবটুকু মাধুর্য। শিমুল ফুলের ফাঁকে সূর্য উঁকি দিয়ে মেতে উঠেছে বসন্তের আমেজে। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই রঙের উৎসবে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ বা রঙিন ফুলের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতির মায়ায়। আমি মেইনলি এসেছি ফটোশ্যুট করার জন্য। এই সুন্দর পরিবেশ, এত চারিপাশে লাল ফুল, একদম লালে লাল হয়ে থাকে। এখানে ঘুরতে এসেছি প্রকৃতি দেখার জন্য, যেমন অনেকগুলো শিমুল গাছ আছে, এই জন্য ঘুরতে এসেছে। এখানে অনেক বিভিন্ন জেলা থেকে আসে, যেমন নাটোর, তারপর হলো বগুড়া, সবাই ঘুরতে আসে জায়গায়। শহরে অনেকে ঘরবন্দি হয়ে থাকে, আর আমরা এখানে আসলে আমাদের মানসিক দিক দিয়ে অনেক সুন্দর অনেক কিছু উপভোগ করতে পারি। এদিকে যমুনা সেতুর পশ্চিম পাড় ছেয়ে আছে থোকা থোকা পলাশ ফুলে। পাতাশূন্য গাছে থোকা থোকা ফুলের বাহার যেন বসন্তের অনন্য বার্তা বহন করছে। ঘটিনা ব্রিজ স্থানটি খুবই সুন্দর করেছে এবং পাশেই রয়েছে সলপ, যেটার ঘোল সারা বাংলাদেশে বিখ্যাত, এবং এই পাশেই উল্লাপাড়া স্টেশন, যে কেউ চাইলে এই লোকেশনে আসতে পারবে। আরেক বছর এসে এখান থেকে ঘুরে গেছি, অনেক ভালো লেগেছে আমাদের, তাই এইবারও আসলাম। ফেসবুকে দেখলাম অনেক মানুষ পোস্ট করছে, তার জন্য ভালো লাগে জায়গাটা, তার জন্য আসা হয়। শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণসম্পন্ন এসব উদ্ভিদ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। তাই প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রেমীদের। বসন্তের যে একটা নিদর্শন সৌন্দর্য, এটা এই শিমুল গাছ থেকে আসে এবং সেটা অগ্নিকন্যা, এটা একটা সৌন্দর্য বর্ধন করে। সেই সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার উপযোগী সেগুলো আমরা পেয়ে থাকি এবং কাঠও পেয়ে থাকি। তাই আসুন আমরা এই শিমুল গাছ বেশি বেশি রোপণ করি, দেশের ভারসাম্য রক্ষা করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি এবং আমাদের সৌন্দর্যতাকে বৃদ্ধি করি। বসন্তে যে ফুলগুলো ফোটে, এই ফুলগুলো বা এই গাছগুলো যে শুধু আমাদেরকে সৌন্দর্যই দেয় বা বিলাসিতার কিছু দেয় তা কিন্তু নয়। প্রত্যেকটা গাছের বিভিন্ন কিন্তু ভেষজ গুণ রয়েছে। তো এগুলো যদি আসলে একটু তুলে ধরা যায়, একটু পরিকল্পিতভাবে বৃক্ষরোপণটা করা যায়, তাহলে এটা আবার ধরে রাখা সম্ভব। শিমুল, পলাশ আর কাঞ্চনের সাথে মিতালি করে বসন্তের সৌন্দর্য যেন ছড়িয়ে পড়েছে গ্রামের পথে প্রান্তরে। তবে দ্রুত নগরায়ন ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বসন্তের সেই রূপ ও সৌন্দর্য। প্রকৃতিপ্রেমীরা বলছেন, বসন্তকে স্বরূপে ফিরিয়ে আনতে প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ ও বৃক্ষরোপণ। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।